ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আতিউর রহমান স্যার, যিনি 2000 বাংলাদেশে আমাদের যে 30টি জেলার প্রায় 100টি উপজেলা, যে প্রায় 1 কোটি মানুষ চরাঞ্চলে বসবাস করে, তাদের জন্য যে অ্যাডভোকেসি করা প্রয়োজন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রী, আমাদের এমপি, জনপ্রতিনিধি যারা আছেন, তাদের সাথে অ্যাডভোকেসি করার, এবং এই ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সংগঠন হিসেবে আছেন বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করেন। স্যার যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের এইভাবে বাংলাদেশ ব্যাংকের যিনি ডেপুটি গভর্নর ছিলেন একসময়, তাকেও আমরা আজকের এই চর সম্মেলনে আমরা আমাদের গবেষণা এবং সরকারের যে তথ্য আছে যে 1 কোটি মানুষ চরাঞ্চলে বসবাস করে, যেসব অধিকারের কথা প্রতিশ্রুতি আছে, সেই তো আমরা অনেক দিন ধরে যে অ্যাডভোকেসি করছি, সেই অ্যাডভোকেসির জায়গায় আমরা কিছু ন্যাশনাল চর অ্যালায়েন্স কিছু কথা বলে থাকে, কিছু দাবি করে থাকে। আমাদের কিছুর জন্য একটি কাঠামো আছে, হাওর উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম। আমরা বলে থাকি যে চরের মানুষকে আমরা আগামী 10 বা 20 বছর পরে কিভাবে দেখতে চাই, তাদের উন্নয়নটাকে আমরা কিভাবে দেখতে চাই, সেটা কিন্তু সেরকম কোনো ডকুমেন্টস পেপার আমাদের সামনে নাই, সেটা সরকারি বা বেসরকারি। এজন্য আমরা একটি দাবি করে থাকি যে একটি চর উন্নয়ন নীতিমালা সরকারের পক্ষ থেকে করতে হবে, বাসীকে এরকম অবস্থা একটু দেখতে চাই। আমরা আরেকটু বলে থাকি, আপনারা জানেন যে এখন আমাদের সরকারের যে আর্থিক সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী আমাদের বাজেটের কলেভার কিন্তু এখন অনেক বড়। তো সেখানে আমরা বারবার দাবি করে আসি যে চরের মানুষের জন্য একটি বিশেষ থোক বরাদ্দ দেওয়া হোক। আবার একই সাথে কথাও বলি যে চরের মানুষের জন্য শুধু থোক বরাদ্দ দিলেও চলবে না, একই সাথে তার বাস্তবায়ন প্রক্রিয়াটাও থাকতে হবে। আসলে ন্যাশনাল চর অ্যালায়েন্সের মূল দাবিগুলো এটাই। এইসব প্রেক্ষিতে এবং এই সব পটভূমির আলোকে 2015 সালের 6 জুন আমরা প্রথম ছিলাম ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে, এবং আমি বলবো সেটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতে চরবাসীদের নিয়ে এরকম একটি সম্মেলন ছিল, সেটা প্রথম। এবং সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমাদের সেই প্রোগ্রামে প্রায় 10 জন মন্ত্রী, স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং এমপি, এবং সেখানে প্রায় 16টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছিল। সেখানে আমরা মোট চরবাসীর উন্নয়নে মোট 14টি দাবি আমরা সেখানে করেছিলাম। সেই দাবির প্রেক্ষিতে আমাদের কিছু কিছু দাবি, কিন্তু দাবির কথা জাতীয় সংসদ উত্থাপন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন যে চরের বৈষম্য আছে সেগুলো কমিয়ে আনা হবে, কারণ আমাদের আপনারা কমিয়ে আনবো। এবং একই সাথে আমরা বলেছি যে আমাদের চরের যেসব শিক্ষক আছেন, চরের যেসব সরকারি কর্মকর্তারা নিয়মিত যাতায়াত করেন, তাদের জন্য আলাদা ইনসেন্টিভের ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবিগুলো অনেক আগে করে আসছি, এবং আমরা 2015 সালের 6 জুন আমরা হবে। আমরা চাইবো আপনারা আপনাদের যে মনের কথাটি আছে, চর নিয়ে যে আপনাদের পর্যবেক্ষণ আছে, চর নিয়ে যে আপনাদের ভালোবাসা আছে, চর নিয়ে আপনাদের মনের মধ্যে যে সব দাবিগুলো আছে, আপনাদের সবার প্রতি আবারও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করে ন্যাশনাল চর অ্যালায়েন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Why are we doing this event? It's my second time returning to Bangladesh, and I do want to acknowledge, first of all, the efforts by the government of Bangladesh in leading the development process in the country. The non-government development practitioners like CARE work together with you on these development efforts. Like CARE Bangladesh, many national, local, and international development actors have been working in the Char region for many years, and there are many good, successful examples of the work that we're doing together. Today is an opportunity to capture and take those forward so that we can replicate these good programs. We should have collective understanding on who's doing what, where are the gaps, and what requires further action and focus in the together. Dr. Rahman from the NSA just reminded us all that the hazards, as well as now the impact of COVID-19. While the normal disaster recovery cycle is 3 to 5 years, in these areas we often face back-to-back floods, and households have difficulties in coping and restoring losses.
and have much less time to prepare for new disasters. Significant and frequent displacement combined with flood-induced damages and losses make it nearly impossible for households to capitalize on the region's fertile lands in the long term. Both socioeconomically and physically vulnerable, these affected communities face greater protection risks and increasingly depend on relief efforts as well. Remain prevalent within these areas. Wealthy interest groups access coming back to Bangladesh after 6 years, I can see the tremendous effort the government of Bangladesh has made in the progress in disaster risk management infrastructures. And as a result of the tremendous efforts by the government, the mortality rate from disaster impact, the loss of assets and the number of disaster-affected areas and people are still increasing gradually. And to some extent, I think this is what we are seeing because of climate change and the repeated challenges and impacts of climate change. In my country, Germany, we were affected very badly this year by flash floods in a small river valley where over 160 people died after a flood wave of 9 meters entered the area. So the experience of here in Bangladesh is increasingly so as we continue the discussion, we need to focus on the people living in the Char areas that continue to be affected by these natural disasters, increasingly also by climate change. As Dr. Rahman funding from the government of Bangladesh. Shahada 3 incorporates its programming livelihoods and disaster and climate risk management components that aim to build the resiliency of people, households, and communities at local and institutional level and to mitigate and adopt and recover from man-made and natural shocks. Shahada 3 has been working in the most vulnerable 8 districts of the Char area in Bangladesh to enhance resiliency capacities of households and communities. In the past 12 months, the program has issued more than 9,300 livelihoods recovery grants, allowing people to restart their livelihoods activities. And we are currently also issuing more than 16,000 multi-purpose cash assistance grants to allow people to recover from COVID-19. So as I mentioned earlier, I think despite the various development efforts by the various actors, including the government of Bangladesh, the population of the Char region remains vulnerable to climate change and to the impacts of COVID-19. And against this backdrop, the Shahada 3 program of CARE Bangladesh, in association with the National Char Alliance, is organizing today's event, the Regional Char Convention. Dr. Rahman has been leading the advocacy efforts on the Char and for the Char people for many years now, and we're really pleased to join you today and have today's session to discuss the state and progress of Char development initiatives and explore together how we can continue to gain development and face these new challenges together within the country. I thank you all for attending today's event, and I hope that it will help us to formulate some concrete steps towards achieving greater impact for the people of the Char in Bangladesh. Thank you very much. বেসরকারি খাত, তারপর সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সিভিল সোসাইটি, এনজিও, তাদের সাথে কতগুলো আমরা কনসালটেশন করেছি এবং সেই কনসালটেশন থেকে আমরা কিছু প্রস্তাবনা পেয়েছি, যেটাকে আমরা খসড়া প্রস্তাবনা বলছি। আপনাদের প্রত্যেকের মতামত নিয়ে আমরা এই খসড়া প্রস্তাবনাটাকে চূড়ান্ত করব। আমি মোটা দাগে এই খসড়া যে প্রস্তাবনা, সেখান থেকে কিছু বিষয় আপনাদের পড়ে শোনাবো। বাংলাদেশের যে চরম দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোর মধ্যে চর এবং নদীবেষ্টিত ক্ষুদ্র দ্বীপাঞ্চল এগুলো এবং দেশের প্রায় 32টা জেলার 100টি উপজেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে অধিবাসীগণ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও জলবায়ু অভিঘাত সৃষ্টি বিভিন্ন বহুমুখী চ্যালেঞ্জের মাঝে রয়েছে। প্যারালাইজেশন আসে, সেগুলোতে বিশেষ সফলতা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সেগুলো কিন্তু আমরা খুঁজে পেয়েছি। আমি সংক্ষেপে বলবো এখানে সফলতাগুলো কী কী। একটা হচ্ছে দুর্যোগের যে এবং সচেতনতা বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, দুর্যোগ সম্পর্কিত আগাম বার্তা প্রচার, নারীর, তারপরে আপনারা জানেন যে কুমড়ো চাষ, মরিচ, ভুট্টা, এগুলো কিন্তু কতগুলো ভালো প্র্যাকটিস চরের। আর চ্যালেঞ্জগুলো হচ্ছে কি? চ্যালেঞ্জ হচ্ছে সংস্থানের এবং দক্ষতা উন্নয়নের অপর্যাপ্ত সুযোগ ও টেকসই বাজার ব্যবস্থার
অভাব, লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলা, এগুলো হচ্ছে মূলত চ্যালেঞ্জ। এখন চরাঞ্চলের উন্নয়নে খাতভিত্তিক অগ্রাধিকারের যে ধারণা, ইতিমধ্যে চরের একটা জাতীয় সম্মেলন হয়েছিল, সেখানেও কিন্তু প্রায় 14টার মতো আপনার খাতের কথা উঠে এসছে। আমরা সেখান থেকে এবং আমাদের যে কনসালটেশন সব মিলিয়ে 5টা ক্ষেত্রকে আমরা চরের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। সেগুলো হচ্ছে শক্তিশালীকরণ, 2 হচ্ছে দুর্যোগ ঝুঁকি প্রশমন, যোগাযোগ এবং অবকাঠামো, স্বাস্থ্য পুষ্টি একসাথে, এবং এই লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন এবং ওনারা বাস্তবায়ন করবেন, অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। 2 হচ্ছে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে বেসরকারি খাতের কথা এখানে বলা হচ্ছে। চরাঞ্চলের উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি খাতের সম্পৃক্ত, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং সাপ্লাই চেইন সংযোগ স্থাপনের ক্ষেত্রে চরাঞ্চলে বীজ ব্যাংক, স্টোরেজ সুবিধা এবং উৎপাদকদের নেটওয়ার্ক প্রতিষ্ঠার বড় ধরনের প্রয়োজনীয়তা রয়েছে। এগুলো একটি সমন্বিত বাজার সংযোগের মাধ্যমে স্থানীয় উৎপাদন বাড়াতে সাহায্য করবে। এছাড়াও বেসরকারি খাত চরাঞ্চলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা, নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন এবং শিক্ষার সহজগম্যতা বাড়ানোর জন্য উন্নয়ন প্রচেষ্টায় সম্পৃক্ত হতে পারে। সর্বশেষ এটা মূলত জাতা সংস্থার জন্যই, বৈশ্বিক উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে চরাঞ্চলের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোকে অগ্রাধিকার প্রদান। পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপট, কোভিড মহামারী, স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশ উত্তরণ সহ নানাবিধ কারণে বৈশ্বিক উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের গতিপথের পরিবর্তন হচ্ছে। এই প্রেক্ষাপটে চরাঞ্চলের জীবন ও জীবিকার উন্নয়নে সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার এবং দাতা গোষ্ঠীর বিশেষ ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে উন্নয়ন দাতা সংস্থা, বেসরকারি খাত এবং এনজিও, সিভিল সোসাইটিগুলি চিহ্নিত করতে একসঙ্গে সহযোগিতা করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু গ্লোবাল যে ক্রাইসিস, সেটার সাথে আমরা যেতে পারছি কিনা, বিকজ আমি কিছুদিন আগে কপ থেকে আসলাম, ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন অর ক্লাইমেট ইনডিউসড ডিসপ্লেসমেন্টে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ সেকেন্ড আফটার চায়না। অর্থাৎ 2020 সালেই আমাদের নদীর কারণে বা বিভিন্ন ক্লাইমেটের কারণে 45 লক্ষ লোক রিপোর্টেডলি, আনরিপোর্টেড তো আরও আছে, 45 লক্ষ লোক ডিসপ্লেসড হয়েছে, এবং এরা সবাই, এদের বড় অংশই চর এবং নদীর অ্যাফেক্টেড। এটা সংখ্যার দিক থেকে আফটার চায়না, আর জনসংখ্যা অনুপাতে যদি আপনি দেখেন তাহলে এটা ওয়ার্ল্ডের হায়েস্ট। পাশাপাশি ক্লাইমেট ইনডিউসড চাইল্ড ভালনারেবিলিটি যদি আপনি দেখেন, সেটাও চর নদী একটা বড় অংশ, সেখানে বাংলাদেশ পৃথিবীর 15টা দেশের মধ্যে একটা দেশে আছে। এই ক্লাইমেটের জন্য আমরা দায়ী না। পলিউটার পে প্রিন্সিপাল দেখলে ডেফিনেটলি এটা যারা মিথেন উৎপাদন করছে, যারা CO2 উৎপাদন করছে, সেই দেশগুলো দায়ী, কিন্তু আমরা ভিকটিম হচ্ছি। এবং সেখানে এই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করতে গেলে, উন্নয়নকে স্টেবিলিটি করতে হলে চরকে বাঁচাতে হবে। এখন বাস্তবতা হচ্ছে আমরা কখনোই সব চরকে বাঁচাতে পারবো না, এবং আমি যতটুকু জানি মিনিস্ট্রিতে শুধু চরকে বাঁচানোর জন্য কোনো প্রকল্প নাই, যতটুকু আমি জানি। চর যদি পুরোপুরি ভেঙে যায়, নদীর মাঝখানের একটা চর, সেখানে বস্তা ফেলানোর যখন আমরা চাই, তখন সাধারণত বলা হয় যেটা স্কিমের মধ্যে নাই, কায়েম হলে বা নদীর তীর হলে সেটা ভাঙা যায়। এখানে মনে হয় একটা পরিবর্তন প্রয়োজন। অনেক চর আছে যেখানে 5তলা বিল্ডিং হয়েছে, স্কুল ঘর হয়েছে, 50 বছর ধরে আছে, বসতি আছে, এগুলোকে ঘিরে ফেলা প্রয়োজন। যেমন আমাদের চাঁদপুরে একটা এক্সাম্পল আছে, ছ্যাঙ্গার চর, 64 কিলোমিটার ঘিরে। মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত ডায়নামিক, আমার দৃঢ় বিশ্বাস নতুন ধারার কিছু চিন্তা উনি করছেন, এবং এই চরগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাবে। আমি প্রেজেন্টেশনটা পড়লাম, পর্যটনের কি অসাধারণ সম্ভাবনা, সুন্দর, মাছটা কত টেস্টি, চরে নদী দিয়ে হাঁটলে অথবা ঘোড়ার গাড়িতে চললে অসাধারণ অনুভূতি হয়। চরে আমরা টেন্টিং করতে পারি, ক্যাম্পিং করতে পারি। তো এইখানে আমার যেটা মনে হয় এখন একটা জিনিস খুবই প্রয়োজন, চর ফাউন্ডেশন, হাওর বোর্ডের মতো চর বোর্ড, অথবা একটা চর রক্ষা কমিশন, এই ধরনের একটা স্ট্রাকচার, সেমি গভর্নমেন্ট ফান্ডেড এবং পার্টনারশিপের ভিত্তিতে চলবে, এটা এখন সময়ের দাবি। আর পার্লামেন্টেও আমার মনে হয় শামীম ভাইয়ের উৎসাহ পেলে আমাদের পার্লামেন্টে চর এলাকার এমপিদের নিয়ে পার্লামেন্টে মাইগ্রেশন ককাস আছে, অসম্ভব ভালো কাজ করছে। হাবিব বিল্লাত ভাইয়ের দ্বারা আমরা পার্লামেন্টে হেড ফোরাম করছি, অ্যান্টি টোবাকো ককাস আছে, এবং এই ককাসগুলো কোনো কোনো ক্ষেত্রে কমিটির থেকেও ভালো কাজ করে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির থেকে। তো এই ধরনের কিছু ডিসরাপটিভ ইন্টারভেনশন পলিসি লেভেলে প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম।
কেয়ার বাংলাদেশ এবং ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নয়ন সমন্বয় কর্তৃক আয়োজিত আঞ্চলিক চর সম্মেলন 2021 সাফল্য, সম্ভাবনা এবং আগামীর অগ্রাধিকার শীর্ষক আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধেয় সভাপতি শ্রদ্ধেয় আব্দুল মান্নান মজুমদার, জাহিদ রহমান সহ কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখানে এসেছি মূলত আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আতিউর রহমান স্যার আমাকে আসতে বলেছেন, সেই কারণেই। আর যে বিষয়ে আজকে সাফল্য, সম্ভাবনা এবং আগামীর অগ্রাধিকার আঞ্চলিক চর সম্মেলন, আমি সেই চরাঞ্চলের জন্মগ্রহণকারী একজন নাগরিক। আমার জন্ম হয় যে ইউনিয়নে, সেই ইউনিয়নটার নাম হচ্ছে চরআত্রা, নামের আগেই চর। আমার জন্মের 2 বছর পরে, আমার তো মনে নাই, বাট আমি গল্প শুনেছি, নদী ভাঙার কারণে আমরা বড় হয়েছি। যদিও আমি ঢাকায় পড়াশোনা করেছি আমার বাবার চাকরির সুবাদে। তো সবসময় ঈদে কোনো উৎসবে আমরা সেখানে যেতাম। তো এই চরাঞ্চলের মানুষ আমি ছোটবেলায় যেখানে দেখেছি, খুবই দুঃসহ জীবন। ঘরবাড়ি ভালো করে কেউ করতো না, কারণ এখন আছে, আগামী বর্ষায় যে সেটা থাকবে তার তো কোনো নিশ্চয়তা ছিল না। কোনো রকমে ঘর উঠিয়ে, যত বড় পরিবারই হোক, যত ধনী মানুষই হোক, বিল্ডিংটা যে করতো চাঁদপুরে অথবা ওই এলাকা রেখে ঢাকায়, মুন্সিগঞ্জে, অন্য জায়গায়। এই ছিল সেই এলাকার মানুষের অবস্থান। আমার মনে আছে তখন যখন বর্ষাকাল আসতো, আমাদের ফরিদপুরে বাহাদুরপুরের পীর সাহেবরা আছেন, সবাই তাদেরকে মানত। তখন তো আজকের মতো এরকম অর্থনৈতিক সক্ষমতা আমাদের ছিল না। নদী ভাঙার ওদের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার মানুষ ছিল না। পীর সাহেবেরা এসে তাবিজ ফালাতেন যেন নদী না ভাঙে। এটা আমি একটি একনিক সভায় এটা উপস্থাপন করেছি। কিন্তু আজকের বাংলাদেশ বদলে গিয়েছে। বঙ্গবন্ধুরও বাংলাদেশ আজকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত। আমি আমার নির্বাচনী এলাকার কথা যদি বলি, 2018 সনের কথা আপনাদের নিশ্চয়ই জানেন। একেবারে সকল টেলিভিশন মিডিয়ায় দেখছেন 5 তলা 6 তলা বিল্ডিং ধপাস নদীতে গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেই নড়িয়ার 5538টি বাড়ি, সেগুলো 4 তলা 5 তলা ভবন এবং নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সব একেবারে মোক্তারের চর, নড়িয়া পৌরসভা, ঘড়িসার, চরআত্রা, নওপাড়া, আমার এই ইউনিয়নগুলো, কেদারপুর, এগুলো সব নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। আমি তখন এমপি মন্ত্রী ছিলাম না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। সারাদিন আমরা সেখানেই থাকতাম। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য উদ্যোগ নিলেন। 18 সনের শেষ দিকে একনেকে 1700 কোটি টাকার প্রকল্প পাশ করালেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে গত 2 বছরে নড়িয়ায় একটি বাড়িও ভাঙেনি। পত্রিকায় দেখেছেন, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন প্রথম পৃষ্ঠায় নিউজ ছেপেছে যে নদী ভাঙন কবলিত এলাকায় এখন পর্যটন কেন্দ্র। আমার পরিকল্পনা আছে সেখানে একেবারে সুপার ডাইকের মতো ওয়াকওয়ে করে দিয়েছি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে সেই 9 কিলোমিটারে আমি সোডিয়াম বাতি জ্বালিয়ে দিব, যেন মানুষ একেবারে পদ্মা সেতু থেকে দেখতে পারে সোডিয়াম বাতির আলো। এটা হচ্ছে নড়িয়ার অবস্থা। আর চরআত্রা, নওপাড়া, কাছিকাটা, কুণ্ডের চর, মতলব, চাঁদপুরের একলাসপুর, এই 6টি ইউনিয়নে, এই পাশে হচ্ছে মুন্সিগঞ্জ, চাঁদপুরের মেঘনা, শরীয়তপুরের পদ্মা, একটা দ্বীপ। ট্রলারে যেতে 1-1.5 ঘন্টা সময় লাগে। কফি এবং হারিকেনের বাতি ছিল সেখানে। সন্ধ্যা হলেই সবাই ঘরে চলে যেতে হতো। বিদ্যুৎ নেওয়া খুবই সংকটাপন্ন অবস্থা ছিল। আমি উপমন্ত্রী হওয়ার পরে চিন্তা করলাম, এত বছর রাজনীতি করে এ জায়গায় আসলাম,
আমার এই নির্বাচনী এলাকার দুর্গম চরাঞ্চলের মানুষ বিদ্যুৎ পাবে না। শেখ হাসিনার উদ্যোগ, পিডিবির চেয়ারম্যান সহ বসলাম। মুন্সিগঞ্জ থেকে আমরা, আপনারা পত্রিকায় দেখেছেন, পদ্মার তলদেশ সেখানে করা হয়েছে। ওই 6টি ইউনিয়নে শুধুমাত্র 6 মেগাওয়াট বিদ্যুৎ হলেই চলে। এখন উদ্বৃত্ত বিদ্যুৎ আছে ওই 10। রাস্তাঘাটগুলো আমরা করে দিয়েছি। ওখানে একটা হসপিটাল, কমিউনিটি ক্লিনিক আগেই ছিল, একটা হসপিটাল আমি উদ্যোগ নিয়েছি। করোনা, তারা তো বয়স্কই, 80-85 বছরের একজন বয়স্ককে দেখা গেছে যে খাট দিয়ে উপজেলায় নিয়ে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এখন তো মোবাইলেই চলে যাচ্ছে, আর উপজেলায়ও যেতে হবে না। চরের জীবনযাত্রা এখন সেখানে বড় বড় বিল্ডিং হচ্ছে, বাড়ি বাড়ি ফ্যানের বাতাস জ্বলে। আমি খুবই সুন্দর একটি মসজিদ করে দিয়েছি, কারণ ওই অঞ্চলের আমার নানা খান সাহেব আব্দুল আজিজ মুন্সি 46-এ এমএনএ ছিলেন ওই এলাকার। তখন আমাদের অংশটা বিক্রমপুরের সাথে ছিল। আমি আমার এলাকার গল্পই বলছি, যেহেতু আমি চরের মানুষ, তারপরে আমি একটু জাতীয়ভাবে কথা বলবো। তো সেখানে একটা বড় মসজিদ করে দিয়েছি, একেবারে নান্দনিক মসজিদ। আমি গত 15 দিন আগে সেখানে যে জুমার নামাজ পড়ে এসেছি, মানুষের মধ্যে অন্য ধরনের একটা প্রাণচাঞ্চল্য। ওখানে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, অলমোস্ট সমকাল সব পত্রিকায় যে কেরোসিনের কপি থেকে বিদ্যুতের জলখানি, নিশ্চয়ই এই নিউজগুলো আপনারা পড়েছেন। 71 সংলাপ থেকে শুরু করে সেই অঞ্চলের সবাই দেখে সেই নিউজগুলি পরিবেশন করেছেন। এবং এবার 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার জন্মদিনে সেই চরাঞ্চলের মানুষ ওই শরীয়তপুরের 2500 সকল মসজিদের আলেম ওলামা, বাইতুল মুকাররমের খতিব, বাহাদুরপুরের পীর, সুরেশ্বরের দরবার শরীফ পীর সাহেবদের সবাইকে নিয়ে 75টি জেলে নৌকা, যেহেতু ওখানে জেলের সংখ্যা বেশি, বর্ণাঢ্যভাবে সাজিয়ে 2500 মানুষকে আমরা কোরআন শরীফ, ইমাম মুয়াজ্জিনদের, প্রধানমন্ত্রীর জন্য সবাই মানুষ এত কৃতজ্ঞ। অনেকেই ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায় থাকে। ওটা চরাঞ্চল হলে একেবারে অনেক সচিবরা আছেন, বিভিন্ন কর্মকর্তারা আছেন। এখন সেই অঞ্চলের চরাত আমি 92 সনে চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় করেছিলাম। এবার সেটা কলেজে রূপান্তরিত হয়েছে এবং চরাঞ্চলের কারণে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় সেই স্কুল এবং কলেজগুলোকে জাতীয়করণ করে দিয়েছেন, সরকারিকরণ করে দিয়েছেন। এবং আমরা বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে প্রাথমিক স্কুলের উদ্যোগ নিয়েছি, আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং আমি আমাদের আজকে মাঠ আছে 3 বছর আগে কি ছিলাম, এখন আমরা কি আছি, সেটা উনি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার অঞ্চলের কথা। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার নেত্রী। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা যদি বলি, চরাঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন কবলিত। আজ থেকে 10 বছর আগে 9500 হেক্টর ছিল নদী ভাঙা, এখন সেটা 3500-এ এসেছে। আগামী 5 বছরে সেটা 1000-এর মধ্যে আমরা নামিয়ে আনব। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। আপনি চাঁদপুর বলেন, আজকে উত্তরবঙ্গ বলেন, সব জায়গায়। গতকালকেও আমি তিস্তা পরিদর্শন করে এসেছি। আপনারা জানেন তিস্তাকে কেন্দ্র করে আমাদের সরকারের মহা পরিকল্পনা রয়েছে, যেখানে প্রায় 9000 কোটি টাকার প্রকল্প আমাদের হাতে রয়েছে। আবার হাতিয়া সন্দ্বীপ, যেহেতু আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আপনারা জানেন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি 7 বছর কাজ করেছি। আওয়ামী লীগের দীর্ঘদিন কেন্দ্রীয় কমিটির সদস্য, সর্বশেষ সাংগঠনিক সম্পাদক। সারা দেশের এমন কোনো উপজেলা নাই যেখানে আমার যাওয়ার সুযোগ হয়নি। আমি উপমন্ত্রী হওয়ার পরে এই কোভিডের মধ্যেও আমি উপকূলীয় এলাকায় আমি যাওয়ার চেষ্টা করেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আমাদের মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন
যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ চতুর্থবারের মতো আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তোমরা মন্ত্রীরা কর্মীর মতো কাজ করে বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবা। আমরা সেটার জন্য চেষ্টা করছি। আমি রংপুর আসলেই যার কথা মনে হয় আমার শ্রদ্ধেয় ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া, আমি তার প্রতি আজকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাকে অত্যন্ত স্নেহ করতেন একেবারে দুলাভাই, অনেক স্মৃতি আমি তার আজকে গভীর শ্রদ্ধার সাথে তার স্মরণ করতে চাই। তো এখানে এই চর অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট নামে একটি প্রকল্প আছে। আমরা কয়েকটি মিনিস্ট্রি মিলে সেখানে কাজ করছি। এখানে বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের যৌথ সহযোগিতায় পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ফেজ 1, 2, 3 এবং 4 বাস্তবায়ন করা হয়েছে এবং 5 চলমান রয়েছে। প্রায় 917 কোটি টাকা ব্যয়ে 44,410 একর ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং এ প্রকল্পের আওতায় আরও 34,162 জন দরিদ্র এবং ভূমিহীন পরিবারের অনুকূলে ভূমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং তাদের জীবন জীবিকা উন্নয়নে আমাদের পদক্ষেপ রয়েছে। ভবিষ্যতে এটা আরও বাড়ানো হবে। আমরা চরাঞ্চলের মানুষের জন্য, নদী ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেককে ঘর করে দিচ্ছেন এবং খাস জমি যেটা আছে সেখানে ভূমিহীনদের মধ্যে কিন্তু আমরা খাস জমি মাননীয় প্রধান সরকারের পক্ষ থেকে প্রকৃত যারা ভূমিহীন তাদের নামে খাস জমির বরাদ্দ দেওয়া হচ্ছে। চরাঞ্চলে বন্যা হলেই পানি বেড়ে যায়, মানুষ, গবাদি পশু টশু, সেই জন্য মুজিব কেল্লা প্রত্যেক চরাঞ্চলের কিন্তু পর্যায়ক্রমিকভাবে মুজিব কেল্লা গঠন করা হচ্ছে। অনেক উঁচু, সেখানে মানুষও থাকতে পারবে এবং নিচে যেন গবাদি পশু নিয়ে থাকতে পারে। চরাঞ্চলের মানুষের ওয়াশরুমের জন্য আমরা স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং চরাঞ্চলের মানুষকে যেন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। বেশিরভাগ এলাকা যেহেতু দুর্গম এলাকা, খুব কাছাকাছি, নীতিমালা ভেঙেও সেখানে শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল এবং হাওর অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নীতিমালা শিথিল প্রয়োজন বোধে সেখানে জনগণের জন্য করা হচ্ছে। এবং ভাতার ক্ষেত্রে তো আমি বললামই, শতভাগ বিধবা ভাতা, বয়স্ক ভাতা তো আছেই, জেলে ভাতারও ব্যবস্থা করা হয়েছে। তো আমি যে কথাটি বলতে চাই, আমাদের এখন সৌভাগ্য যে বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান, মানবতায় সেরা, মেধায় সেরা, দক্ষতায় সেরা, অভিজ্ঞতায় সেরা, সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। 2019 সনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ অনেকে এসেছিলেন দুর্যোগ মোকাবেলায় একটি সেমিনারে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানে আমি বান কি মুনের বক্তব্য শুনেছি। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে শিক্ষকের ভূমিকা পালন করছেন। এটা হচ্ছে আমাদের জন্য গর্বের ব্যাপার। জলবায়ু সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। পরিবেশ সম্মেলনও বলেছেন। ধনী দেশগুলোকে তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে দরিদ্র দেশগুলোর দিকে তাকানোর জন্য, নিচের দিকে তাকানোর জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শ, তিনিও ওই শোষিতের পক্ষেই কাজ করছেন, গরিব মানুষের কথা চিন্তা করেই কাজ করছেন। সারা দিন রাত বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায় সেই হাতিয়া সন্দ্বীপ, আমরা মিরেশ্বরা, ডিজিটাল বাংলাদেশের কারণে ওই চরাঞ্চলেও কিন্তু আমাদের মোবাইলের রক্ষার জন্য, জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষার জন্য যা যা পরিকল্পনা করা দরকার আমরা করছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এবং হাওর চরাঞ্চলের কথা বললেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন ব্যতিক্রমধর্মী একজন সরকার প্রধান। তিনি শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন। শতবার্ষিকীর বছর, এই
জন্মশত বার্ষিকীতে আপনাদের সবাইকে আরও স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্বোধন হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ হাসিনার সরকার সব সময় মানবতার পাশে আছে, দুর্গত মানুষের পাশে আছে, চরাঞ্চলের মানুষের পাশে আছে, হাওর অঞ্চলের মানুষের পাশে আছে, উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে আছে। যেখানে মানবতা সেখানেই আওয়ামী লীগ, যেখানে মানবতা সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটা শুধু স্লোগানেই নয়, কাজেও বিশ্বাসী। আমি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। রোহিঙ্গারা 12 লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে যখন এসেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে তাদের সেবা দিয়েছেন আপনারা জানেন। সেই কারণেই সারা বিশ্বে তিনি আজ মাদার অফ হিউম্যানিটি। এই কথা বলে চর সম্মেলন 2021-এর আজকের শুভ উদ্বোধন ঘোষণা করছি। চর সম্মেলন হ্যাঁ উদ্বোধন করলাম। এখানে কি দিব, যেখানে মানবতা সেখানে শেখ হাসিনা, না শেখ হাসিনা সবসময় মানবতার পাশে আছেন। হ্যাঁ, শুরুতেই কোনটা হয়? গভীর শ্রদ্ধা জানাই আজকের প্রধান অতিথিকে। তিনি তার অন্তর থেকে আমরা যেসব কথা, যেসব অ্যাডভোকেসি করছি সেগুলো কি করে বাস্তবায়ন করছেন তার একটা বিবরণ দেবার জন্যে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দারকে। তিনিও তার মতো করে নীতি নির্ধারণীতে কিভাবে প্রভাব রাখছেন আমাদের চরের মানুষের। ধন্যবাদ জানাই কেয়ার বাংলাদেশের মার্ক নজব্যাককে। তিনিও তার মতো করে তারা কি করছেন সেগুলোর বিবরণ দিয়েছেন। আমি সভাপতি হিসেবে আমার আজকের এই সেশনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যে আজকে আমরা এই যারা সবার পেছনে পড়ে আছে, সব হারা যারা, তাদের কথা এখানে আজকে আলোচিত হচ্ছে। আমরা টেকসই উন্নয়নের কথা বলি, কিন্তু এদেরকে বাদ দিয়ে আমরা খুব বেশি দূর যেতে পারবো না। রবীন্দ্রনাথ বলেছেন যে পশ্চাতে রাখিছ যারে, যদি সাথে না নিয়ে যেতে পারি তাহলে তারাই আমাদেরকে টেনে ধরে রাখবে। তো সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একেবারে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমার এই সমাপনী বক্তৃতা শেষ করব। আপনারা জানেন যে আমাদের চরের মানুষ, কত মানুষ, প্রায় আমাদের হিসেবেই প্রায় 67 লক্ষ মানুষ চরে বাস করে। কেউ কেউ বলছেন এটা কোটিখানিক হবে। এবং চরের জীবনমানের যে উন্নয়ন বিশেষ করে গত 10-12 বছরে হয়েছে, যেটা আজকে মাননীয় প্রধান অতিথির কাছ থেকে শুনলেন যে অনেকটাই গতি পেয়েছে, এবং শামীম পাটোয়ারির কাছ থেকে শুনেছেন নীতি অগ্রাধিকারগুলো আসছে এবং পার্লামেন্টে কথা হচ্ছে। সরকারের পাশাপাশি অসরকারি প্রতিষ্ঠান যেমন কেয়ার বাংলাদেশ এবং অন্যান্য যে প্রতিষ্ঠান, তারাও কিন্তু প্রশংসনীয় ভূমিকা রাখছে চরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। চরের মানুষ নিজেরাও খুব পরিশ্রমী, তারাও উদ্যোগী, তারাও চেষ্টা করছেন, এবং তাদেরকে একটু সামান্য সহযোগিতা দিলেই তারা যে এগিয়ে যান তার প্রমাণ আমরা আজকের এই আলোচনায়, এখানে অনেকের আলোচনায় দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি অনেক সাফল্যের কথা বলা আছে, কিন্তু আমি নীতি সাফল্যের কথা বলবো। আমরা যে অ্যাডভোকেসিটি করছি চর অ্যালায়েন্স, ন্যাশনাল চর অ্যালায়েন্সের পক্ষ থেকে এবং সৌহার্দ্য বা অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কতগুলো সাফল্য দেখতে পাচ্ছি। যেমন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতির জায়গা থেকে চরের উন্নয়ন জাতীয় বাজেটে ক্রমেই গুরুত্ব পাচ্ছে, থ্যাঙ্কস টু অল দ্য members of the parliament, particularly MPs like Shamim Patwari and Shamim and others. তারা এই চরের কথাগুলো বাজেটে যুক্ত হচ্ছে। আমরা এবার বাজেট নিয়ে বিশেষ প্রোগ্রাম করেছি চরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। চরের বাজেট কেমন করে আনা যায়, আমি দীর্ঘদিন থেকে বাজেট নিয়ে কাজ করি আপনারা জানেন, এবং এমপিদেরকে সহযোগিতা করি আমরা, এবং সেখানেও আমরা চরের কথাগুলোকে সামনে তুলে আনার চেষ্টা করি। ন্যাশনাল চর অ্যালায়েন্স চর বান্ধব পলিসি অ্যাডভোকেসির ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখছে, এবং এই ভূমিকাতে আমরা দেখতে পাচ্ছি এনজিওরা, সামাজিক সংগঠন, একাডেমিক সকলেই সাহায্য করছেন। কিন্তু যেটি আমার উল্লেখ করবার কথা, যেটা
শামীম পাটোয়ারি খানিকটা উল্লেখ করেছেন যে চর এলাকার সংসদ সদস্যদের সক্রিয়তা এক্ষেত্রে মুখ্য নিয়ামক হিসেবে এখন কাজ করছে। The MPs from the Chor areas are becoming so proactive that we are finding a space not only in the parliament but also in the government. আমরা আজকে সরকারের ভেতরেও কাজ করবার সুযোগ পাচ্ছি মাননীয় এমপিদের সক্রিয়তার কারণে। তাদের উদ্যোগে একটি সংসদীয় ককাস গঠন করে চরকে বাজেটের মূলধারায় নিয়ে আসা খুবই সম্ভব, যেমনটি প্রস্তাব করেছেন শামীম। চলতি যে অর্থ বছর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 খাতের মোট এডিপির বরাদ্দের 23% যাচ্ছে সুনির্দিষ্টভাবে চর উন্নয়ন প্রকল্পে, এবং সেখানে 619 কোটি টাকা সুনির্দিষ্টভাবে চরের জন্য, 100 কোটি টাকা পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদে এডিপি বরাদ্দ 219 কোটি টাকার মধ্যে 80 কোটি টাকাই যাচ্ছে চরে, যেটা আমাদের মাননীয় প্রধান অতিথির কথা থেকে বোঝা যাচ্ছে যে তারা চরের প্রতি খুবই দায়বদ্ধ এবং চরে সুস্পষ্টভাবে তারা বিনিয়োগ বাড়াচ্ছেন। এবং আমরা যদি সত্যি সত্যি ভালো অ্যাডভোকেসি করতে পারি এবং আমরা যদি আজকের প্রধান অতিথির সাথে সংযোগ রাখতে পারি, আমার নিজের বিশ্বাস যে চরে আমরা আরও ভৌত কাঠামো এবং নদী ভাঙন রোধ করবার জন্য আরও অনেক প্রকল্প কিন্তু আমরা নিতে পারবো। আমি তার দক্ষতা সম্বন্ধে জানি, আমি সেই জন্যই বলছি যে if we can really work closely with the chief guest, particularly Mark, if we can really work together, I thought we could do even better, in the coming days. আগামী দিনগুলোতে আমরা আরও অনেক বেশি কাজ করতে পারবো চরের উপরে, বিশেষ করে নদী ভাঙন রোধে এবং নদী নিয়ে যে সমস্ত কাজ চলছে সেগুলোতে আমরা মাননীয় প্রধান অতিথির সাথে মিলে কাজ করব বলে আমরা অঙ্গীকার করছি। বাজেট অধিবেশনের সমাপনীতে চরের উন্নয়নের বার্তাগুলো আরও স্পষ্ট করে আমরা তুলে ধরতে পারি বলে আমাদের ধারণা। আজকে আমরা এইসব আলাপ করব, এই আলাপগুলো প্রস্তাবনা আকারে একটু আগে কিছুটা তুলে ধরেছেন আমাদের মান্নান, এবং আমরা আশা করি যে এই দিনের শেষে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব নিয়ে আসব যেগুলো আমরা সরকারকে এবং পার্লামেন্টকে দেব। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে চরের জন্য সুনির্দিষ্ট কর্মসূচিতে বরাদ্দ এখনও অপ্রতুল আমরা বলবো। সামাজিক নিরাপত্তা অবশ্য আমাদের প্রধান অতিথি বলেছেন তার এলাকায় তিনি সামাজিক নিরাপত্তার প্রসার ঘটিয়েছেন, এমনকি জেলে ভাতা পর্যন্ত দিচ্ছেন। তো আমরা এরকম সুনির্দিষ্ট ভাতা অন্যান্য চরের জন্য আমরা আশা করি, এবং মাননীয় প্রধান অতিথির কাছে আমাদের অনুরোধ থাকবে তিনি যেন তার সহকর্মীদের, অন্যান্য মন্ত্রীদের, মন্ত্রণালয়কে চর নিয়ে তার মতোই যেন এরকম তারা যেন ইন্টারেস্ট তারা দেখান এবং তারা যেন মনোযোগটা দেন, নীতি মনোযোগ, অর্থ মনোযোগটা যেন দেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ থেকে সুনির্দিষ্টভাবে চরের জন্য বরাদ্দ মাত্র 217 কোটি টাকা। চরে বসবাসকারী মানুষের সংখ্যা 70 লক্ষের মতো হলেও কিন্তু আমার মনে হয় এই সংখ্যা আরও বেশি হবে, কিন্তু সুনির্দিষ্টভাবে চরের জন্য কর্মসূচি সুনির্দিষ্টভাবে চরের অংশ মাত্র 0.2%। এই জন্য চর মাননীয় প্রধান অতিথির এলাকায় চরের বাজেট নিয়ে দীর্ঘমেয়াদী কিছু পথনকশা আঁকা যায় এবং আমরা সেই কাজটি করব। আজকের সম্মেলনের উদ্দেশ্যটাই তাই। যেমন সামাজিক সুরক্ষা, এডিপি সহ বাজেটের অন্যান্য খাতের বরাদ্দের সুফলও যেন চরের মানুষের কাছে যথেষ্ট মাত্রায় পৌঁছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা যখন আজকে বসবেন প্রস্তাবনা তৈরি করবার সময় বিষয়গুলো মাথায় রাখবেন বলে আমি অনুরোধ করছি। সামাজিক সুরক্ষায় সুনির্দিষ্টভাবে চরের অংশ এখনও খুবই নগণ্য। এই অনুপাত অন্তত আজকের এই আলোচনায় মধ্যমেয়াদে এই লক্ষ্য অর্জন করা নিশ্চয়ই সম্ভব বলে আমরা মনে করি। তারা দাবি করতে পারেন, সেই জন্যই আমরা এরকম দ্বিগুণ যাতে বাড়ে সেই প্রস্তাব করছি। শিল্প ও ব্যবসা বান্ধব কর ছাড়ের সুবিধা নিয়ে চরে যেন বিনিয়োগকারীরা যান, চরেও দেখতে পাই। আমাদের আজকের মধ্যবিত্তের হাতে টাকা আছে, উচ্চবিত্তেরও টাকা আছে, তারা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা এই চরগুলোকেও কিন্তু একটা বিশেষ করে দ্বীপ চর যেগুলো আছে সেই সব জায়গায় চমৎকার পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারি, যেগুলো প্রায়
যে কোনো বিদেশি রিসোর্টের চেয়ে খারাপ হবে না এবং প্রাকৃতিক রিসোর্ট হিসেবে আমরা চরকে গড়ে তুলতে পারি, সেই জায়গাটাতে আমার মনে হয় সরকার ভাবতে পারেন। এবং আজকের মাননীয় প্রধান অতিথি ইতিমধ্যে এ নিয়ে কাজ করছেন এবং আশা করি যে অন্যান্য চর অঞ্চলেও তিনি এই মনোযোগটি দেবেন, এটি আমি প্রত্যাশা করছি। অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধারে চরের প্রতি আরও বেশি সংবেদনশীল আমাদের থাকতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে মার্ক হ্যাজ রিয়েলি এক্সপ্লেইন দ্য predicaments of the Chor people, particularly during this pandemic. এই চরের সময় যে জেন্ডারের যে ডাইমেনশনে যদি আমরা চিন্তা করি, এখানে ড্রপ আউট বেড়েছে, চাইল্ড ম্যারেজ বেড়েছে। আমরা দেখেছি অনেক মেয়েরা আমাদের যারা ম্যাট্রিক এসএসসি পরীক্ষা দেবার কথা ছিল তাদেরকে গিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। তো সুতরাং এই বাস্তবতায় আমাদের নতুন করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যে আমাদের মেয়েরা যেন তার উপযুক্ত শিক্ষাটা সম্পন্ন করতে পারে, তারা যেন এই ডাওরি থেকে মুক্তি পায়। করোনা মহামারীর কারণে পুরো দেশের মতো চরের উন্নয়নও বাধাগ্রস্ত হয়েছে। করোনাকালে গ্রামে ফিরে গেছে অনেক মানুষ যারা আগে শহরে কাজ করত, তাদেরকে চর কিন্তু বুকে নিয়েছে। কিন্তু তাদের যে আয় রোজগারের আরও সুবিধা করবার জন্য, বিনিয়োগের সুবিধা করবার জন্য স্টিমুলাসের বড় কল্পনা করুন, এই সময় যদি আমাদের খাদ্য ঘাটতি থাকতো তাহলে আমরা এই কোভিড কালে কেমন করে এত সহজেই আমরা মোকাবেলা করতে পারতাম। সুতরাং চর আমাদের এখন চর মন্ত্রীর একটি উদ্ধৃতি দিয়ে আমরা পথনকশাটা চিহ্নিত করতে চাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরাঞ্চলের বিপন্ন মানুষকে রক্ষার্থে আলাদা তহবিল গঠন, চরে ম্যানুফ্যাকচারিং খাতের বিকাশ, চরের কৃষির টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেয়া সহ সর্বোপরি জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। এবং তিনি 7ই জুন, পাটোয়ারি নিশ্চয়ই মনে আছে, 2017 মহান জাতীয় সংসদের চর উন্নয়ন বিষয়ক কৌশল প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে এসব কথা বলেছেন। এবং পরবর্তীকালে when she was in Glasgow, she also talked about this climate resilient Bangladesh, and the Chor is one of the epicenter of that resilience. সেই জন্য এই চরের মানুষকে আমাদের কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি চাচ্ছেন, আমরা সকলেই মিলে সেরকম একটি নীতি নির্ধারণী উন্নতি চাই আমাদের দেশের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী চরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেসবের সুষ্ঠু বাস্তবায়নের জন্য চরের জন্য একটা আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামো খুবই জরুরি বলে মনে হয়, এবং আমরা এ নিয়ে আন্দোলন করছি। আজকে মাননীয় এমপি এবং মন্ত্রী দুজনেই বিষয়টি অবহিত আছেন, এবং আমরা সর্বদাই চেষ্টা করছি যে একটি চরের জন্য একটা আলাদা ফাউন্ডেশন কিংবা একটা বোর্ড কিংবা একটা অথরিটি কিংবা একটা সমন্বয়কারী সংগঠন যদি গড়ে তোলা যায়, তাহলে যে এক জায়গায় ভালো কাজ হচ্ছে আর এক জায়গায় কিছুই হচ্ছে না, এ দুয়ের অন্তত একটা সমন্বয় করা যাবে। আমি মনে করি আজকের মাননীয় প্রধান অতিথি অত্যন্ত শক্তিশালী একজন ছাত্র নেতাই শুধু ছিলেন না, একজন এমপিও বটে এবং মন্ত্রীও বটে, এবং তার মাধ্যমে আমরা চেষ্টা করব যে একটি সাংগঠনিক কাঠামো আমরা আদায় করতে পারি কিনা, এবং সরকারের ভালোর জন্যই এটা হবে বলে আমার কাছে মনে হয়। চাই সকল অংশ, চাই সবশেষের যে স্লাইডে আমি বলবো যে আমরা চাই সকল অংশীজনের কার্যকরী সমন্বিত একটা অংশগ্রহণ। আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্যও তাই। আমরা চরের উন্নয়নে সরকারের সাফল্য ও পরিকল্পনা আমরা এতক্ষণ ধরে শুনলাম মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। অসরকারি খাতের অভিজ্ঞতা হতে পারে এই সরকারের সাথে সম্পূরক, যেটা আমরা মার্ক এবং অন্যদের কাছ থেকে শুনলাম। ব্যক্তি খাতের ভূমিকা দিতে পারে এক নয়া গতি আমাদের আয়োজনে। সুতরাং আমরা সকলে মাল্টি স্টেক হোল্ডার একটা অ্যাপ্রোচ নিতে চাচ্ছি আজকের এই সম্মেলনের, সেটি হবে বড় কথা। আমরা আমাদের উদ্দেশ্য এই আলাপ আলোচনা আজকের দিন শেষে আমরা আলাপ করব, এবং বিশেষ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রধান ভূমিকা রাখবে আধুনিক কৃষি। সুতরাং সেই কৃষিকে, চরের কৃষিকে কী করে উন্নত করতে পারবো, কী করে আরও আধুনিক করতে পারবো, কী করে এটাকে আরও বহুমুখী করতে পারবো, কী করে এটা প্রাকৃতিক করতে পারবো, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব। আমরা আলাপ করব শিক্ষা ও স্বাস্থ্য সামাজিক সেবার মান উন্নয়ন কী করে
করতে পারি এবং এটাকে কি করে বাজেট এবং অন্যান্য সরকারি কর্মকাণ্ডে এটা একটা প্রধানতম অগ্রাধিকার হিসেবে নিয়ে আসতে পারি। কারণ বঙ্গবন্ধু চাইতেন যে শিক্ষাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে এবং সেই গুরুত্বটা আমরা চরের শিক্ষার উপরে আমরা দিতে চাইছি। সার্বিক প্রসেস যেটাকে বলি আমরা, ক্লাইমেট সহায়ক অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে কৌশল আমরা মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের জন্য নয়, 50টি ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজের জন্য তিনি যে আমরা উন্নয়ন করব সেটি এক সময় গ্লোবাল রোল মডেল হয়ে যাবে সারা বিশ্বের জন্য, সেটি যেন রোল মডেল হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই সমাপনী অনুষ্ঠান শেষ করছি। সাথে ছিলেন এবং আপনারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের এই কথাগুলো পৌঁছে দিবেন সেই প্রত্যাশা করেই আপনাদের চায়ের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।